ওয়েলকাম ফ্রেন্ডস। আচ্ছা বলুন তো, মানুষ কখন অমানুষ হয়? মানুষ যখন হিংস্র পশুর মতো আচরণ করে তখনই মানুষকে বলা হয় অমানুষ, অর্থাৎ তার মধ্যে যখন মানবিক মূল্যবোধ নষ্ট হয়ে যায়। তো বলছিলাম কি, এই যে ধরুন আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশে যা ঘটছে তার মধ্যে এরা কি বলছিল? সমতা। কিসের সমতা? চাকরির সমতা দিয়ে শুরু করেছিল। তো দেখুন, আসলে উদ্দেশ্যটা যে চাকরির সমতা ছিল না, এবং সেটা যে ছিল সেখানকার যে সরকার পরিবর্তন তাকে উৎখাত করা এবং ভারত বিদ্বেষী একটা সরকার সেখানে প্রতিষ্ঠা করা, এটাই ছিল তাদের মুখ্য উদ্দেশ্য। এটা এখন দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গেছে, একদম জলের মতো পরিষ্কার, আমরা সবাই দেখতে পাচ্ছি। তো এখন আপনারা দেখুন তো দেখি, এরা সমতার কথা বলেছে, যে এরা কি করে সমতার কথা বলে ভাবুন তো দেখি। আরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা ঘটনা, একটা অর্ধ পাগল লোক যার পরিবার বলতে কেউ নেই, তার ভাই তার মা বাবা সব মারা গেছে, লোকটাকে খাইয়ে তারপর লোকটাকে মেরে ফেলেছে। আপনারা ভাবুন, ঘটনাটা অত্যন্ত অমানবিক ঘটনা এবং বিরল থেকে বিরলতম ঘটনা। এরা ছাত্র নামধারী দুর্বৃত্ত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাণ্ডকীর্তি আমরা অনেক আগেই আঁচ পেয়েছিলাম, এটা এখন মৌলবাদীদের একটা ঘাঁটিতে পরিণত হয়েছে, যার দরুন কোনো সুস্থ বিবেক সম্পন্ন কোনো মানুষ এহেন ঘটনা ঘটাতে পারে না। আরেকটা বিষয় যেটা আমার দৃষ্টিগোচর হয়েছে, এতটা ভাবতাম না কোনো সময় মানুষ এত অমানুষ হতে পারে, মানুষকে একটা জাতিসত্তাকে ধ্বংস করে দেওয়ার জন্য পরিকল্পনা গ্রহণ করতে পারে, সেটা আমার ধারণার অতীত ছিল। সেটা বলবো পার্বত্য চট্টগ্রামের ঘটনা। আপনারা জানেন সেখানে আদিবাসীরা বসবাস করে। কেউ জাতি বলেন, কেউ জনজাতি বলেন, এই সমস্ত শব্দ বলতে আমি রাজি না, কারণ এগুলি অমানবিক শব্দ। আদিবাসী শব্দটা বলা যায়, অর্থাৎ মানুষ প্রকৃতিগতভাবে তার যেই কতগুলো জাতিগত বৈশিষ্ট্য থাকে, অর্থাৎ জন্মের সময় মানুষ যেই বৈশিষ্ট্যগুলি নিয়ে জন্মগ্রহণ করে সেই বৈশিষ্ট্যগুলি মানুষ কোনো প্রকারেই ভুলতে পারে না, এবং মানুষের সেগুলো স্বভাব থেকে যায়ও না। আমাদের গায়ের বর্ণ, আমাদের চেহারা, আমাদের মুখায়বব, আমাদের শিরদাঁড়া, আমাদের করটি, এই যে বিষয়গুলো, সেগুলোকে আমরা কোনোভাবেই পরিবর্তন করতে পারি না। তো যারা চট্টগ্রাম অঞ্চলে যারা বসবাস করেন, যে সমস্ত আদিবাসী ভাই বোনেরা, আমি দেখলাম সেখানে যে তাদের উপর এই রকম নির্মম অত্যাচার চলছে বহু বছর ধরে, সেটা আমি কল্পনাও করতে পারিনি। এবার যেই দৃশ্যটা আমি দেখলাম, শেখ হাসিনা গভর্নমেন্টের পতনের পর এটা উগ্র ভাব ধারণ করেছে। ওই সময় যে খুব একটা ভালো ছিল তাদের অবস্থা, সেটা আমি বলবো না, কারণ কি যদ্দূর জানা গেছে তাদের সেখানে কোনো ভূমিসত্ত্ব নেই, তাদের জমির পাট্টা নেই, তাদের ভূমির অধিকার নেই। ভাবা যায় শত শত বছর ধরে যারা বসবাস করছেন সেখানে তাদের নাকি ভূমির অধিকার নেই, এবং তাদেরকে সেখান থেকে তাড়িয়ে দিয়ে রোহিঙ্গা মুসলিম যারা আছে তাদেরকে সেখানে পুনর্বাসন দেওয়ার চেষ্টা চলছে ইদানিংকালে, এবং পুরো সামরিক শাসন চলছে ওই এলাকাতে মানুষের উপর। বলছে কি এদের নাকি বাঙালি হতে হবে। কি ভয়ঙ্কর কথা বলুন তো দেখি। তারা উপজাতি বলবো না, তারা আদিবাসী, তাদের নিজস্ব জীবনশৈলী আছে, তাদের বৈশিষ্ট্য আছে কতগুলো জীবনযাত্রার, সেগুলোকে পরিবর্তন করে তারা নাকি বাঙালি হবে, তাদেরকে বাঙালি হতে বলছে। মারাঠি কি কোনোদিন বাঙালি হতে পারবে? বাঙালি কখনো মারাঠি হতে পারবে? তামিল কখনো মারাঠি হতে পারবে? পারবে? একজন বাঙালি যদি দারুণ ইংরেজি বলে
সে কি ইংরেজ হয়ে যাবে? একজন ইংরেজ যদি দারুণ বাংলা বলে সে কি বাঙালি হয়ে যাবে? মোটেই তো হবে না। তার জিহ্বা, আমি তো দেখলাম সেখানকার আদিবাসীরা যেভাবে কথা বলছেন, তাদের বাংলা ভাষা শুনে একদম বোঝা যাচ্ছে না যে তারা আসলে শব্দগত উচ্চারণের দিক থেকে তাদেরকে কোনো বাঙালির চাইতে তারা কম বাংলা জানেন এবং কম বাংলা বলেন। তাহলে তাদেরকে এইভাবে বলা হচ্ছে কেন? এটা কোন বিংশ শতক একবিংশ শতকে আমরা বাস করি? মানুষকে মানুষের মূল্যবোধ নেই, মানুষের মানবাধিকার নেই, তাদের মানবাধিকার সেখানে ভুলুণ্ঠিত। এবং ওরা বাঙালি জাতি নিয়ে এখন সেখানে বিরুদ্ধে সেখানে মানে আদিবাসীরা আন্দোলন করছেন। বাঙালি জাতিকে তারা একটা আগ্রাসী জাতি এবং সাম্রাজ্যবাদী জাতি হিসেবে তারা সেখানে বলছেন। আসলে ব্যাপারটা হচ্ছে কি, বাঙালি জাতির কি সেই বৈশিষ্ট্য আছে বাঙালি সাম্রাজ্যবাদ বিস্তার করে? এমন ঘটনা তো নেই। বাঙালি তো মারে খেয়েছে। তো বাঙালির এখন এই অবস্থা কেন? বাঙালি এরকম হচ্ছে কেন? আসলে কিচ্ছু না, বাঙালি কিচ্ছু না। তাদেরকে মুসলিম ধর্মে কনভার্টেড করতে চাইছে। কনভার্সনটা হচ্ছে না বলে বলছে তোমরা বাঙালি হও, মানে মুসলমান ইসলাম ধর্মটা গ্রহণ করলেই তারা বাঙালি হয়ে যাবে। আসল উদ্দেশ্যটা সেটাই, উদ্দেশ্যটা কিন্তু সেটাই, কনভার্সন। জাতি হয় কি করে? ওর বাবারে, এরা ডারউইনের মতবাদ মানে না, এরা লামার্ক মানে না। কি মানে? বিজ্ঞান কোনো কিছুই মানে না। এই যে লামার্ক, যিনি, উনি তো ব্যাপটিস্ট ছিলেন। তিনি যে মানুষের যে এই যে মানে ইয়েগুলির কথা তিনি বলেছিলেন, সেটা কি? তো উনি বিজ্ঞান চর্চা কেন করলেন? উনি তো ব্যাপটিস্ট ছিলেন, উনি পাদ্রী ছিলেন। তো কি হলো? ধর্ম আপনার একটা জীবনের চর্চা, জীবনের একটা আচরণ হতেই পারে, তার জন্য আপনি বিজ্ঞান মানবেন না? কিন্তু না, যারা উগ্র মৌলবাদী তারা বিজ্ঞানের কোনো সূত্রই মানতে চায় না। তারা বিজ্ঞানের কোনো সূত্রই মানতে চায় না। ধর্ম আপনার জীবন চর্চা আপনি মানতেই পারেন, কিন্তু আপনি বিজ্ঞান মানবেন না। আপনি সেখানকার আদিবাসীদের বলবেন না। এবং আপনি ভাবছেন কি, বলছেন ওদেরকে ওখান থেকে তাড়িয়ে দিয়ে সেখানে ওই যে রোহিঙ্গারা এসেছিল আপনি ওদেরকে পুনর্বাসন করতে চাইছেন বাংলাদেশে। হোয়াট ইজ দিস? কোন ধরনের মানবিকতা এটা? মানবতাবাদ বিরোধী। আপনি বলছেন সাম্য। তো আপনার সাম্য কোথায়? ওখানকার ওদের সাম্য কোথায়? আপনারা ভাষা শহীদ, ভাষা আন্দোলন করেছেন, ওদের সেখানে ভাষারই অধিকার নেই। তাদের নিজস্ব ভাষায় কথা বলতে পারবে না। এটা কেমন কথা? ওরা ওদের ভাষায় কথা বলতে পারবে না, ওদের মাতৃভাষায় কথা বলতে পারবে না। এটা কেমন কথা? মাতৃভাষার বিকাশ, আপনি যদি মাতৃভাষার জন্য আপনি লড়াই করেন, আপনি আন্দোলন করেন, যদিও ওদের এখন সেই স্বাধীনতার যে 52 যে মাতৃভাষা দিবস, যে ভাষা আন্দোলনকে কেন্দ্র করে বাংলাদেশ হয়েছিল, অর্থাৎ পূর্ব পাকিস্তান থেকে স্বাধীন বাংলাদেশ হয়েছিল, সেই তথ্য তো ওরা মানতে চান না। কারণ তাদের সেই পূর্ব পশ্চিম পাকিস্তানের সেই যেই রাজাকার বা তাদের যেই ইয়েরা আছে, কি জানি বলে, সেই যারা পাকিস্তানি যারা মুসলিম, তাদের তো এখানে অনেকটা রয়ে গেছেন এখানে তাদের বংশধররা। তো এরা তো আস্তে আস্তে হাঁটি পা করে সমাজে আর চাকরি ক্ষেত্রে বৈষম্যের বিরুদ্ধে কথা বলে 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 সেখানে মানুষকে ভড়কে দিয়েছেন। আর তো আমেরিকা আছেই, ওদের গুরু ইদানিং কালে তো আমরা তার প্রমাণই পেয়ে গেলাম, ভয়ঙ্কর প্রমাণ। ভারত বিদ্বেষ সেখান থেকেই তো। কি হবে ভারতবর্ষের ইলিশ না খেলে? কি না খেলে? আমি তো মনে করি সবার ইলিশ মাছ বয়কট করা উচিত। কি হবে এই মাছ, ফরমালিন দেওয়া মাছ, এগুলো খেলে? শোনা যায় সে সমস্ত মিডিয়াতে এখন প্রচার চলছে এ মাছ নাকি ফরমালিন দেওয়া মাছ। আমি জানি না তার পেছনে সত্য মিথ্যা কতটা আছে, কিন্তু ইলিশ মাছ না খেলেই বা কি হয়? তো এই যাদের অবস্থা, যারা নিজেদের জাতির জনককে মানে না, যারা সেখানে উর্দু সাম্রাজ্য সেখানে বসানোর ইয়ে করছে, মানে ওই যে আরবি সব না কি জানি পাকিস্তানি ভাষা, সেই ভাষা সেখানে চালু করার জন্য যারা মানে সচেষ্ট, যারা চেষ্টা করছেন, তাদের কাছে কি মানবিক মূল্যায়ন? যে বঙ্গবন্ধুর মাথায় যারা পেচ্ছাপ করে, মেয়েদের অন্তর্বাস নিয়ে যারা নাচানাচি করে, এগুলো কি ছাত্র? আপনি এখন দেখতে পাচ্ছি সমস্ত কিছু কিভাবে লুটপাট চলছে বাংলাদেশে। ঠিক তাদের দেশের আভ্যন্তরীণ ব্যাপার সেগুলি করতেই পারে, কিন্তু পার্শ্ববর্তী দেশ, আমরা কি একটা দেশের মানবিকতা যখন হরণ হবে, সেখানকার মানুষের যখন মৌলিক অধিকার কিছু থাকবে না, জাতিসত্তা বিসর্জন দিতে হবে তাকে, তার যে আদিবাসিত্ব যেটা, তারা আদিবাসী হিসাবে যে তাদের জীবন শৈলী যেগুলো, সেগুলো তাদেরকে বিসর্জন করতে হবে। এটা কেমন কথা? কিসের আন্দোলন, কিসের মানবিকতা? সেখানে গিয়ে গিয়ে দেখলাম অনেক বুদ্ধিজীবীরা একেবারে বাপ রে বাপ, সেখানে নাকি সাংঘাতিক গণতন্ত্র, তাদের ভাষা
বিকাশ, তাদের নাকি গণতন্ত্রের শেষ নেই, এরা নাকি সত্যিকারের মানবিক, সত্যিকারের এই সমস্ত চলছে, কিন্তু বছরের পর বছর সেখানে অমানবিক কার্যটা সেখানে চলে যাচ্ছে। তো কোথায়? আমরা তো এতদিন শুনিনি। সেই চাপা পড়েছিল সেই তাদের ক্ষোভ বিক্ষোভগুলো, এখন সেখানে যখন ওরা তাদের আত্মবিকাশের অধিকার, তাদের উপর যখন মেয়েদের ইজ্জত, তাদের উপর সেখানে কোনো নাগরিক অধিকার পর্যন্ত নেই। একটা শিশু শুধুমাত্র সামরিক বাহিনী দেখে বড় হচ্ছে, লং মার্চ দেখে বড় হচ্ছে ছোটবেলা থেকে, তার মনের বিকাশটা হবে কি করে? তার মনের বিকাশটা হবে কি করে? তুমি যে অন্য দেশের কথা বলছো, তুমি সেখানে বলছো বড় বড় করে, তোমরা সেখানে অনেকে বলছে, অনেক মিডিয়াও বলছে, অনেক বুদ্ধিজীবীরাও বলছেন যে দেখো দেখো দুর্গাপূজা হবে সেখানে, ওরা পাহারা দিচ্ছে দুর্গাপূজা। কেন ওরা পাহারা দেবে? তোমার দেশে যে গণতন্ত্র নেই এটাই তো প্রমাণ। তুমি পাহারা দেবে, সেই পাহারা দিয়ে দুর্গাপূজা সেখানে হবে, পূজার সংখ্যা নিশ্চয়ই এবার কমবে আমার মনে হয়। এবং সেখানে হুমকি দিচ্ছে মৌলবাদীরা, আন্দোলন করছে দুর্গাপূজা যাবে না। কেন? একটা লোক, একটা জাতি গোষ্ঠী সেখানে তার ধর্মাচরণ, বিশেষ ধর্মীয় লোক তার ধর্মাচরণ করতে পারবে না কেন? তোমার বেলায় যদি এরকম হয়, ভারতবর্ষে যদি এরকম একটা ঘটনা ঘটে, তোমরা যা ঘটছ প্রতিদিন যা ঘটাচ্ছ, তাহলে কি অবস্থাটা হবে সেখানে? কিন্তু এই দেশ ধর্মনিরপেক্ষ দেশ, সেখানে এরকম হবে না। আমরা প্রশ্রয় দিই না এই সমস্ত রাজনৈতিক প্রতিহিংসা, রাজনৈতিক দ্বন্দ্ব এখানেও আছে। তোমাদের ওখানেও থাকতে পারবে, তোমরা সরকার পরিবর্তন করতে পারো, কিন্তু এরকম অমানবিক আচরণ করলে কি আমরা ছেড়ে কথা বলবো নাকি? তো সুতরাং এই যে বিভৎসতা সেখানে চলছে, যেগুলি অমানবিক আচরণ মানুষের মধ্যে, মানুষের জন্য, তোমরা বলছো ইলিশ খেতে দেবো না, গেল এখন তো ইলিশ দিচ্ছ, তোমরা কি ধরনের ইলিশ দিচ্ছ আমরা জানি না, একটা মিডিয়াতে নানা রকম প্রচার করতে পারে, প্রচার হতে পারে, অপপ্রচারও হতে পারে, সেগুলিকে আমি গুরুত্ব দিচ্ছি না। ভারতবর্ষ তোমাদের চারিদিকে সন্তানের মতো দেখে তোমাদেরকে পালন করছে, লালন পালন করছে, চিকিৎসা পরিষেবা থেকে সবকিছু হচ্ছে। খেলার মাঠে এসে নাটক করছে, টাইগারের মুখটা ইয়ে পড়ে, বাবা কি দৃশ্য, এরকম করা যায়? এখানকার নাকি মানুষ নাকি ওকে আক্রমণ করেছে। এদের চরিত্রগত কি পরিবর্তন, সবার কথা আমি বলছি না, একটা বিশেষ অংশ। কিন্তু যারা ভালো মানুষ ওরা এখন অন্ধকারে চলে গেছেন, ওদের নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখা কষ্টকর হচ্ছে এমন দেশে। তো যাদেরকে এরকম করছে ওরাও তো তোমাদের ধর্মের লোকই, সংখ্যালঘুদের উপর তো অহরহ অত্যাচার করছো, সেটা প্রতিনিয়ত, কিন্তু তোমাদের লোকরাই তো তোমাদের দ্বারা অত্যাচারিত হচ্ছে। যেই ছেলেটাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মেরে ফেললে খাইয়ে, সে কোন ধর্মের? সে কি হিন্দু? সে তো হিন্দু ধর্মের না। সুতরাং মানবিক এবং মানবতার বোধ যাদের মধ্যে নেই, তাদের সঙ্গে ধর্মের কোনো সম্পর্ক থাকতে পারে না। আমি ব্যক্তিগতভাবে ধর্ম বিশ্বাস করতেও পারি, আমি নাও করতে পারি, আমি ধর্মের অনুসারী হতে পারি, নাও হতে পারি, কিন্তু কে যে ধর্মাচরণ করবে তার ক্ষেত্রে আমি প্রতিবন্ধক হব কেন? প্রশ্নটা এখানেই। আর আমি যখন যেখানে সংখ্যাগুরু, সেখানে আমি তাকে কোনো মূল্য দেব না, তার বাঁচার অধিকারই আমি স্বীকৃত করব না। 5 শ্রেণী, 5, 5ম, 10ম, 6ষ্ঠ শ্রেণীর নাগরিক, ষোড়শ শ্রেণীর নাগরিক, সে তার কোনো নাগরিক মনুষ্যত্বের বিকাশেরই অধিকার, তার মানবিক অধিকারই নেই সেখানে, তার মানবিক এনজয় করবার মতো, উপভোগ করবার মতো। এ কি তোমাদের পরিবর্তনের লক্ষণ না? উত্তর পূর্ব ভারত দখল করে নেবে, 7 সিস্টার্স, খেলা সামলাও তোমরা। তো সুতরাং বন্ধুগণ, যেটা বলছিলাম, এটা অত্যন্ত খারাপ। আমি কোনোদিন ভাবিনি ব্যক্তিগতভাবে যে এই বাংলাদেশ নামক যে রাষ্ট্রটা, সেই রাষ্ট্রটার মধ্যে এই রকম ঘটনা, অমানবিক ঘটনাগুলি ঘটে। এবং এটা তো একদিনে হয়নি, বহুদিন ধরে 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 এগুলো শাখা প্রশাখা মেলতে 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 এই জায়গায় এসছে। কারণ একদিনে তো এগুলি হওয়া সম্ভব না। তাদের যে মনোজগৎ, তাদের যে মানসিক, তাদের যে মানবিক মূল্যবোধগুলো হারাতে 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 তারা আজকে এই জায়গায় এসে পৌঁছেছেন। তো এই বিষয়টাকে আমাদের অন্তত সচেতন থাকতে হবে। আমরা অন্য পার্শ্ববর্তী দেশ, তাদের মানবাধিকার যদি সেখানে ক্ষুণ্ণ হয়, আমাদের কথা অবশ্যই বলতে হবে। আমরা বিশ্বের যে কোনো অঞ্চলে যদি এরকম ঘটনা ঘটে, তার প্রতিবাদ আমরা করি। হ্যাঁ, ভারতীয়রা করে প্যালেস্তাইন নিয়ে আমাদের বক্তব্য আছে, গাজা নিয়ে আমাদের বক্তব্য আছে। পৃথিবীর যেখানে মানুষ নির্যাতিত হবে সেখানে আমরা প্রতিবাদ করব। আমাদের পার্শ্ববর্তী দেশে হবে, আমরা প্রতিবাদ করব না? তোমরা আমাদের সম্বন্ধে নানা রকম কুৎসিত কথাবার্তা বলবে, সেগুলো আমরা সহ্য করে চলে যাব? সেটা হয় না। তো বন্ধুগণ, আমি মনের কষ্টের দুঃখে আমি এই ভিডিওটা দিলাম, আগেও দিয়েছি, কিন্তু এতটা
বলবো আমি ভাবতে পারিনি, এবং বিশেষ করে চট্টগ্রামে যে ব্যাপারটা চলছে, যে বিষয়টা চলছে, সেটা আমার সত্যি কথা বলতে কি এটা আমার অনেক দুর্বলতা। এই সম্পর্কে আমার কোনো ধারণাই ছিল না, আর জানতেও চেষ্টা করিনি কখনো। তো পরিস্থিতি না হলে তো মানুষের অনেক কিছু জানার আগ্রহ বাড়ে না। তো ভিডিওগুলো দেখে মনে হলো এটা সম্পূর্ণ মানব সভ্যতা বিরোধী, মানবাধিকার বিরোধী, এবং সেখানে একটা জাতিগত সন্ত্রাস চলছে, আধিপত্যবাদের সন্ত্রাস চলছে, এবং সত্যি কথা বলতে কি সর্বোপরি সেটা হলো তাদেরকে বাই ফোর্স তাদেরকে ধর্মান্তকরণের উগ্র প্রচেষ্টা সেখানে চলছে। তো বন্ধুগণ, ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।